আসসালামু আলাইকুম। আমাদের আজকের যোগজীকরণ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের যোগজীকরণের 10C শেষ করব এবং আশা করি 10Dটাও আমরা আজকে শেষ করে ফেলতে পারবো, কারণ মেইন আমাদের যোগজীকরণ হচ্ছে 10C পর্যন্ত। এরপর 10Dতে একটা রুলস এবং 10Eতে একটা রুলস, তাহলে আমাদের যোগজীকরণ অনির্দিষ্ট যোগজীকরণ শেষ। এরপর এই 5টা অধ্যায়ে যা যা করছি তাকে আমরা 6 নম্বর অধ্যায়ে লিমিট দিয়ে দিব। আর এরপর 7 নম্বর অধ্যায় হচ্ছে যোগজীকরণের অ্যাপ্লিকেশন। আমরা এতদিন যা যা করছি তার অ্যাপ্লিকেশন। সো আমাদের ওভারঅল আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের মেন ম্যাথগুলা। সো এখন তোমাদের জন্য ডেডিকেটেড 2টা ম্যাথ থাকবে, যে একটা হচ্ছে এই ম্যাথটা, এরপর আমরা আরেকটা ম্যাথ করাবো √10x। এই 2টা ম্যাথ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভার্সিটি প্রশ্নগুলোতে একটু বেশি আসে, ভার্সিটি না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আর এইচএসসি যদি প্রশ্ন কখনো কঠিন করতে চায় তাহলে আমার এগুলা চয়েসফুল হইতে পারে। তো ম্যাথগুলো কঠিন না, আমরা অলরেডি করাইছি। আমাদের কিন্তু ঝামেলা হচ্ছে হঠাৎ করে পরীক্ষা দিলে অনেকে পারে না, বা ক্যালকুলেশন করতে অনেকে জটিলতায় পড়তে পারে, ওই কারণে আমার করাই দেওয়াটা মেনলি। তো একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই x² প্লাস 2x প্লাস 2 √x প্লাস 1 dx। তো আমরা গত দিনের কতগুলো আমরা রুলস দিছিলাম ওই অনুযায়ী আমরা বলতেই পারি ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই এখানে দ্বিঘাত রুটের ভিতরে এক ঘাত dx। এরকম থাকলে আমরা জানি যে এক ঘাত যেটা সেটা সমান হচ্ছে z² ধরতে হয়। তো আমরা এখানে ঠিক সেম কাজটাই করব, তবে এখানে ক্যালকুলেশন করতে অনেকে জটিলতায় পড়তে পারে, সেই জিনিসটাই আমি ব্যাকআপ দিচ্ছি, একটু খেয়াল করো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই ম্যাথটার মধ্যে আমাদের x+1 এটাকে আমরা z² ধরবো। হ্যাঁ, যদিও তোমরা রুলস গত ক্লাস থেকেই তোমরা জানো, কিন্তু কথা হচ্ছে এই ম্যাথ করতে গেলে হয়তো অনেকে ঝামেলা হইতে পারে, ওই কারণে আমি করে দিচ্ছি। তো এখানে অন্তরীকরণ করলে x-কে অন্তরীকরণ করলে 1 আর 1-কে অন্তরীকরণ করলে 0, dx ইকুয়ালস হচ্ছে z² করলে 2z dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1 + 0 মানে হচ্ছে 1, 1 dx মানে হচ্ছে dx ইকুয়ালস টু 2z dz। এখন একটু খেয়াল করো, অলরেডি আমরা dx এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আসো আমাদের এখানে x এর ভ্যালু লাগবে, কারণ x এর মান বসাবো। তো x এর ভ্যালু লাগলে x এর ভ্যালু কোথা থেকে পাবো, এই যে প্রথম লাইনে আমরা ধরে নিছি x+1 সমান z²। তো x+1 সমান যদি z² হয় তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি x এর মানটা হচ্ছে z² - 1। সো আমরা x এর জায়গায় বসালাম z² - 1। এখানে দেখো নিচে এই জিনিসটার মান আমরা জানি না, এটাকে তো আমরা z² ধরে নিছি, তাহলে আমরা √z² মানে আমরা জানি হচ্ছে z, সেই জেডটা আমাদের এখানে এসে বসলো। আর এইদিকে আমরা এটার মান জানি না, কিন্তু x এর মানটা তো অলরেডি আমি জানি, তাহলে আমরা এই x এর জায়গায় যদি মান বসাই z² - 1, x এর মান হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x, x এর জায়গায় z² - 1 প্লাস 2। এবার তুমি এখানে ফর্মুলা করো a - b হোল স্কয়ার, আর এখানে গুণ করো, যোগ বিয়োগ করো, এরপর ক্যালকুলেশন করলে যা পাবা সেটা হচ্ছে এটা। তার আগে আমরা বলে রাখি এই z কাটাকাটি হবে, 2টা বের হয়ে চলে আসলো, উপরে z² - 1 থেকে গেল। আর এই পুরো জিনিসটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এই পুরো জিনিসটাকে a - b হোল স্কয়ারের ফর্মুলা করে ক্যালকুলেশন করলে তুমি পাবা z⁴ + 1 পাবা, তুমি ক্যালকুলেশন করে দেখবা, এটা পাইলা। আশা করি এই চেহারা পরিচিত দেখো তো এটা পরিচিত মনে হয় কি না, x² - 1 ডিভাইডেড বাই x⁴ + 1 dx। অবভিয়াসলি পরিচিত না হইলে এখন তো মাইরা হাত ঠ্যাং ভেঙে দিতে হবে যে আমাদের এটা অবভিয়াসলি পরিচিত। আমরা 3টা ম্যাথ করছিলাম, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে আমাদের x² + 1 x⁴ + 1 dx। এই দুইটা হচ্ছে আমার সেম, এবং আমরা দেখছিলাম যখন আমাদের x² ডিভাইডেড বাই x⁴ + 1 থাকে তখন আমরা যে কাজটা করছিলাম দুইটা একসাথে নিয়ে আসছিলাম, কারণ এটাকে আমরা করতে জানি। তখন আমরা এখানে যে কাজটা করছিলাম এটাকে এভাবে লিখছিলাম যে আমাদের x² - 1 প্লাস x² + 1, তাহলে এখানে আসে 2x²। তখন আমরা এখানে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এখানে হাফ দিয়ে এখানে একটা 2 দিছিলাম, তাহলে আমাদের এখানে 2x², এখানে x² x প্লাস x² মানে 2x²। এখন চাইলে আমরা বলতে পারি এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তাহলে এই দুইটা ম্যাথ হয়ে গেল। তো এগুলো আমরা করাইছিলাম। তো এখন একটু খেয়াল করো, ঠিক সেম কাজটা আমরা এখানে করব। তাহলে আমাদের এখানে যে কাজটা করব সেই কাজটা আমরা এখানে করি। ওই ম্যাথটা যদি তোমার মনে না থাকে কীভাবে করছো, প্রয়োজনে তুমি ভিডিওটা পজ করে তুমি ওই ম্যাথটা আবার দেখে আসতে পারো, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করাইছিলাম। তাহলে আমরা এখানে কি করব, অবভিয়াসলি তুমি জানো ওইখানে আমরা x² দ্বারা ভাগ করতাম, তো এখানে যেহেতু z² দ্বারা ভাগ করব, ভাগ করলে z² দ্বারা ভাগ করলে আমরা পাবো 1, আর 1-কে ভাগ করলে 1/z², আর নিচে z⁴কে ভাগ করলে z², আর 1-কে ভাগ করলে 1/z²। তো
আমরা এই জিনিসটা দেখছিলাম হচ্ছে তোমার নিচে যেটা আছে জেড স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার 1/z হোল স্কোয়ার বলা যায়, a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমরা বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab বলা যায়। আবার আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোয়েশ্চেন হলো কোনটা আমরা ধরবো, আমরা কোনটা ধরবো ভাইয়া? আমরা তো এখানে বলছিলামই, আমরা ওই ক্লাসে আমরা বলছিলামই যে এখানে যেটা পাবো সেটাকে জেড ধরলে যাতে উপরেরটাই মিলে। এখন তুমি এটাকে অন্তরীকরণ করলে কি হয়, এটাকে অন্তরীকরণ করলে জেডকে করলে হয় 1/জেডকে করলে হয় -1/z স্কোয়ার, আর এটাকে অন্তরীকরণ করলে কি হয়, এখানে হয় 1 -1 এ প্লাস 1/z স্কোয়ার, কারণ 1/জেডকে অন্তরীকরণ করলে -1/z স্কোয়ার। তাহলে অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো এখানে যেহেতু 1 -1/z স্কোয়ার আছে, তাহলে তোমার ফর্মুলা করতে হবে উপরেরটা, তাহলে আমি উপরেরটা করলাম। ওকে, ভালো কথা। এখন আমরা তো এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম হচ্ছে ভাইয়া আমার এক্সের ফাংশন ছিল, থিটার ফাংশন ছিল, তাকে আমি জেড ধরছিলাম। অনেকে মনে করে ভাইয়া ধরতে হবে মানে জেডই ধরতে হবে। আরে না রে বাবা, আমরা তো জেড ধরছি, আমাদের সাধারণত এখানে এক্স ওয়াই থাকতে পারে, তো আমরা জেড ধরছি, অন্য যে কোনো কিছু ধরতে পারি। তুমি জেডের জায়গায় অন্য যা ধরো কোনো সমস্যা নেই। অনেকের মাথায় এটা ঢুকে যায় ভাই মনে জেডই ধরতে হবে, না, জেড ধরার কোনো নিয়ম নেই, যে কোনো কিছু একটা ধরলে হয়। মানে আমরা তো জাস্ট যে কাজটা করতেছি পুরো জিনিসটাকে শর্ট বানানোর জন্য কিছু একটা ধরে নিলাম, অর্থাৎ আমরা জেডে রূপান্তরিত করলাম। তো একইভাবে তো এখন তো সে অলরেডি জেটে রূপান্তরিত হয়েই আছে। অনেকে মনে করে একটা মেয়েতে দুইবার ধরা যাবে না, দুইবার না, 3বার 4বার 5বারও ধরা যাবে। হ্যাঁ, তো আমরা আসি, তাহলে আমাদের এই মেয়েতে দেখা যাচ্ছে অলরেডি জেটের ফাংশন। এখন যদি ধরি, আমি কি জেড ধরতে পারবো না। কেন? ও তো অলরেডি জেড আছে। আমি কি এক্স ধরতে পারবো? তাও পারবো না, এক্স তো আমার ছিল। তাহলে আমি অন্য যে কোনো কিছু ধরতে পারি। সো কি ধরবা এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। তো আমি ধরলাম হচ্ছে আমাদের এখানে এই জেড প্লাস 1/z যেটা আছে, এই জেড প্লাস 1/z ইকুয়ালস টু আমি ধরে নিলাম আর। আমি কি ধরে নিচ্ছি? আর। আমি আমার মতো যে কোনো কিছু ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে জেডকে অন্তরীকরণ করলে পাবো 1 প্লাস 1/zকে অন্তরীকরণ করলে পাবো -1/z স্কোয়ার। জেডের সাপেক্ষে করলাম dz। এবার আরকে আরের সাপেক্ষে আরকে অন্তরীকরণ করলে কি হয়? আরকে অন্তরীকরণ করলে হচ্ছে আমাদের dr, কারণ আরকে আরের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, যেহেতু আরের সাপেক্ষে dr দিলাম। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি আমরা এবার এটাকে আর এর ফাংশনে রূপান্তরিত করতেছি, অর্থাৎ ডাবল যে করা যায় এটা আমরা শিখাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি এই ধরনের ম্যাথগুলো মেইনলি আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে করাই, তাও তোমাদেরকে করাই দিচ্ছি যে এক্সেপশনালি তোমাদের যদি লাগে বেসিকটা খুবই কাজ দিবে, খুব কাজ দিবে। হ্যাঁ, যদি এত বড় ম্যাথ ইন্টারে আসার চান্স খুবই কম, কিন্তু বেসিকটা খুবই কাজ দিবে। হ্যাঁ, তো এবার আসো, তাহলে আমরা অবভিয়াসলি এখানে বলতে পারি হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ, ভাইয়া এখানে যেটা আছে 1 - 1/z স্কোয়ার dz, এই পুরো জিনিসটাকে আমরা কি বলতে পারি? আমরা এই পুরো জিনিসটাকে dr বলতে পারি। তাহলে আমরা এখানে dr বলতে পারি। আর নিচে আমার কি আছে ভাইয়া? z প্লাস 1/z, এই পুরোটাকে আমি r ধরছি। তাহলে আমরা এখানে বলতে পারি r স্কোয়ার মাইনাস, এখানে তো আমার অলরেডি ভাইয়া জেড আমার দুইটা আছে, আমার কাটাকাটি যাবে। তাহলে জেড কাটাকাটি গেলে আমরা কী পাবো? অনলি 2 পাবো। তাহলে আমাদের ডি আর তো অলরেডি আছে, ডি এরটাকে আমরা পাশে লিখি সুন্দর করে সাজাইয়া 1dr। এবার একটু খেয়াল করে দেখো, তো আমাদের এখানে আমরা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার dx, এটার ফর্মুলা আছে 1/2 ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। তাহলে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে আমাদের আছে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে কি ভাইয়া, আমাদের এই আরটাকে যদি আমরা x ধরি, তাহলে আমরা এটা কাজ করি, এই 2টাকে আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা a এর সমতুল্য ধরতে পারবো। তাহলে আমরা এখান থেকে অবভিয়াসলি বলতে পারি 2 ইন্টু আমার এই পুরো জিনিসটাকে অন্তরীকরণ করলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1/2 a মানে কত? √2। তারপর হচ্ছে লন x মাইনাস এ, তাহলে x মাইনাস এ মানে কত? তাহলে x মাইনাস এ, x মানে কি এখানে কি? x মানে হচ্ছে এখানে r মাইনাস এ মানে হচ্ছে √2 ডিভাইডেড বাই x প্লাস এ মানে হচ্ছে r প্লাস √2। তাহলে আমাদের এটা পাইলাম পরম মান প্লাস সি। এখান থেকে তাহলে আমরা এতটুকু অংশ পাইলাম, এই জিনিসটা হচ্ছে আমরা আর আকারে পাইলাম। ওকে, তো তুমি এখানে আর আকারে পাইছো। এখন আনসারে তো আমার কোয়েশ্চেনে তো আর নাই, কোয়েশ্চেন আছে এক্স। সো তোমাকে যে কাজটা করতে হবে আর এর মান বসিয়ে দিতে হবে। এখন আসো বসানো শুরু করো। আর এর মান তুমি কত ধরছিলা? 1 + 1/z কে তুমি আর ধরছিলা। তাহলে তুমি এখান থেকে বলতে পারো 2 কাটাকাটি 1/√2 লন এ আর এর জায়গায় বসবে z প্লাস 1/z মাইনাস √2, আর আর এর জায়গায় বসবে z প্লাস 1/z প্লাস
√2 প্লাস সি। তো তুমি যদি জেড লসাগু নাও তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/√2 লন, আমরা যদি জেডটাকে লসাগু নিই তাহলে আমরা এখানে পাবো জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস √2 জেড, আর এদিকে পাবো জেডটা লসাগু নিলে জেড স্কোয়ার প্লাস 1 প্লাস √2 জেড প্লাস সি। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে আমাদের এখানে ভিতরেরটাকে ইউজ টু জেড স্কোয়ার ধরলাম, এরপর আমরা সবগুলোকে জেডে রূপান্তরিত করলাম। এই ফরম্যাটটা আমার পরিচিত, এই ম্যাথটা আমরা আগেও করছি, এখন আবার করতেছি। এখন আমাদের যেহেতু জেড এটা অলরেডি আছে, আমরা জেড না ধরে আর ধরলাম, তো অন্য কোনো কিছু ধরতে পারে, কোনো সমস্যা নাই। তো আমরা জেড না ধরে আর ধরলাম, আর দিয়ে করার পর আমরা একটুকু পাইলাম। আগের ম্যাথগুলো তো আমাদের এক্স দিয়ে শুরু হইতো, এখানে মান বসালে শেষ হয়ে যেত, কিন্তু এখানে আমার এই জেডটাও আমার কোয়েশ্চেনে নাই, আমার কোয়েশ্চেন আছে এক্স, ওই কারণে জেডের মানটাও আমাকে আবার বসাই দিতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা এতটুকু আসলাম, এখান থেকে জেড জেড কাটাকাটি যাবে। তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজায় লিখি, আমি সুন্দর করে সাজায় লিখি যে আমরা জেড জেড কেটে যাওয়ার পর যেটা পাবো সেটা আমি লিখতেছি, সেটা হচ্ছে কত, সেটা পাচ্ছি হচ্ছে 1/√2 লন, উপরে পাচ্ছি হচ্ছে জেড স্কোয়ার মাইনাস √2 জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস √2 জেড মাইনাস 1 প্লাস 1। তাহলে আমরা এটা পাইছি প্লাস সি। এবার দেখো কোয়েশ্চেনে কিন্তু জেড নাই, সো আমাকে আবার জেটের মানটা অবশ্যই দিতে হবে। ভাই আমার তো জেটের মান নাই, না থাকলে কি হয়েছে, তুমি তো এক্স প্লাস 1কে জেড স্কোয়ার ধরছো না, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস 1, তো তোমার কার মান লাগবে, জেটের মান, তো জেড ইকুয়ালস টু √x প্লাস 1, নো প্রবলেম। তাহলে আমরা জেডের জায়গায় কী বসাবো, √x প্লাস 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/√2 লন, জেড স্কোয়ারের জায়গায় তো ডাইরেক্ট বসাতে দেওয়া যায় এক্স প্লাস 1 মাইনাস √2 জেডের জায়গায় বসাই দেওয়া যায় √x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ারের জায়গায় বসানো যায় এক্স প্লাস 1 প্লাস √2 ইন্টু জেডের জায়গায় √x প্লাস 1 প্লাস 1 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/√2 লন, এখানে দেখো এক্সটা আমার আছে, ওকে, এই 1 এবং 1 মিলে হয়ে যাবে কত, 2। তাহলে এক্স প্লাস 2 মাইনাস, এখানে আমরা চাইলে পুরোটা রুটের ভিতরে ঢুকে দিতে পারি √2x প্লাস 2, আর নিচে আমরা লিখতে পারি এক্স 1 1 হয়ে যাচ্ছে 2 মাইনাস √2x প্লাস 2। হ্যাঁ, তাহলে আমাদের প্লাস সি, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের ওভারঅল আনসারটা, আমরা এভাবে আনসারটা বের করতে পারি। অর্থাৎ আমাদের যদি একাধিকবার ধরা লাগে তাও আমি ধরতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত একটাই, আমি এক্স থেকে জেডে রূপান্তরিত হয়েছিলাম, জেড থেকে আমি আরে রূপান্তরিত হয়েছিলাম, ওই আরকে অবশ্যই আমার আবার জেডে রূপান্তর করতে হবে। জেড যেটা পেলাম জেডটাকে অবশ্যই এক্সে রূপান্তর করতে হবে, কারণ ফাইনাল আনসারটা আমার এক্সেই থাকতে হবে। তাহলে আমার এটা হচ্ছে স্পেশাল ম্যাথ, বুঝতেই পারছো সৃজনশীলের 4-এর অধিক মার্কস নাই, সো 4-এর জন্য এত বড় ম্যাথ আসাটা খুবই মানে একটা কেমন জানি দেখা যায় না, তো ওই কারণে আমাদের এই ম্যাথটা আসার চান্স কম, বাট অ্যাডমিশনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে 10 মার্কস থাকে একটা ম্যাথে, সো আমাদের একটু অ্যাডভান্স হয়ে থাকলে বেটার। কারণ আমরা যেহেতু টপিকসটা পড়াইছি ওই কারণে আমরা বলে দিচ্ছি, কারণ এগুলো তো আমি জানি 2 দিন পরে যখন শেষ করবো তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পাইয়া আমাকে ঠিকই কোয়েশ্চেন করবা, তখন আমি নিজে মাইন্ডকে সিপে পড়ে যাবো কি এটা তো করাই নেই, এখন কি আবার একটা ক্লাস নিয়ে করে দিব, সেটা একটু ঝামেলা হয়ে যায়। তো সিকোয়েন্সিয়াল আমরা বলে যাই, তবে কেউ যদি চাও এই ম্যাথটা স্কিপ দিতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তবে আমার দায়িত্ববোধ থেকে আমি করে দিলাম আর কি। ওকে, এবার এই ম্যাথটা দেখি। আমাদের এটা হচ্ছে মোস্ট ফেমাস ম্যাথ আমরা অ্যাডমিশন করানোর সময়, তো ইন্টারমিডিয়েটে আবারও বলতেছি এই ধরনের ম্যাথগুলো একটু কম আসে, মানে কম আসে না, আসলে আসে না বললেই চলে, জাস্ট আমরা বেসিকের জন্য, আসলে বেসিকটা স্ট্রং করার জন্য করাচ্ছি এই ম্যাথটা। তো একটু খেয়াল করে দেখো, এই ম্যাথটা অনেকেই দেখা যায় আমাদের কোয়েশ্চেন করে, যারা একটু বেশি চিন্তা করে বা যারা বিভিন্ন জায়গায় দেখে। তো দেখি আমরা একটু √10x dx করব। তো অ্যাকচুয়ালি এই ম্যাথটা আমরা স্পেশালি মাথায় রাখবো, এখানে আমরা রুটটা তাড়ানোর জন্য 10x এর মান এমনভাবে ধরবো যাতে করে রুটটা চলে যায়, কি ধরলে যাবে, জেড স্কোয়ার ধরলে যাবে। তাহলে আমরা 10x ইকুয়ালস টু আমরা ধরে পেলাম হচ্ছে জেড স্কোয়ার। তাহলে 10x ইকুয়ালস টু যদি জেড স্কোয়ার হয়, তাহলে আমরা এখানে √10x মানে হচ্ছে √জেড স্কোয়ার বসাইলাম। এই dx এর মানটা আমাকে বের করতে হবে, dx এর মানটা অবশ্যই কী আকারে হইতে হবে, জেড আকারে। এখন এই 10কে অন্তরীকরণ করলে sec² dx, জেড স্কোয়ার করলে 2z dz।
তাহলে আমার ডিএক্স এর মান বের করতে হবে, যেহেতু এখানে ডিএক্স বসাবো তাহলে আমরা এখান থেকে ডিএক্স এর মানটা বের করবো, সেক স্কয়ার নিচে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে আমার ডিএক্স এর মান তো আর এক্স আকারে থাকতে পারবে না, তাহলে আমাদের জেড আকারে থাকতে হবে। জেড মানে কি, অ্যাকচুয়ালি জেড স্কয়ার মানে হচ্ছে 10x, জেড মানে হচ্ছে √10x। সো we can say that the value of sec square is equals to 1 plus tan square, because আমরা tan এর মানটা আমরা জানি। তাহলে আমরা sec square x কে লিখলাম 1 plus tan square, এই tan x এর মান হচ্ছে z স্কয়ার, তো আমাদের tan স্কয়ার এর মান কত হবে, z টু দি পাওয়ার 4, সেটা আমরা দেখলাম। এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, শেষ। এবার দেখব খুবই আমাদের চমকপ্রদ একটা আমাদের ফরম্যাট, যেটা আমরা অলরেডি অনেকবার বলে আসছি এবং করে আসছি, আমাদের একটু আগেরই সেম কনসেপ্ট। তো আমাদের এখানে আসলো কত, এই √z স্কয়ার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি জেড, এই জেড আর জেড গুণ দিলে জেড স্কয়ার মানে 2z স্কয়ার, আর নিচে যেটা আছে সেটা আছে। তো আমরা ওই আগের ম্যাথগুলোর মতো z টু দি পাওয়ার 4 টাকা আগে রাখলাম আর কি, দেখতে সৌন্দর্যের জন্য। এখন এই ম্যাথটা অলরেডি আমরা করছি, 2z স্কয়ারকে আমরা লিখতে পারি z স্কয়ার -1 প্লাস z স্কয়ার প্লাস 1, তাহলে আমাদের z স্কয়ার মানে 2z স্কয়ার আর 1 1 তো কাটাকাটি, সো ডোন্ট ওয়ারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা ডিভাইড বাই এটা প্লাস এটা ডিভাইড বাই এটা আমরা লিখলাম। এবার আমরা বলতে পারি এটাকে dz, এটা dz, মানে দুইটাকে আলাদা আলাদা করে ফেললাম। এবার আমাদের এখানে কি করতে হবে, z স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, এখানেও z স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, আমরা সেই কাজটা করলাম। তাহলে আমি z স্কয়ার দ্বারা ভাগ করলাম। এবার নিচের ফর্মুলাটা এমনভাবে করতে হবে যাতে করে তাওকে ধরলে যাতে উপরেরটা আসে। তাহলে আমাদের এখানে যেহেতু মাইনাস আছে, এখানে প্লাসওয়ালা ধরতে হবে। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab করলাম, 2 ইন্টু জেড ইন্টু 1/z দিলে জেড এমনি কাটাকাটি যায়। এখানেও সেম, আমাদের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমার কথা হচ্ছে এই জিনিসটাকে ধরতে হবে, এই জিনিসটাকে ধরতে হবে, জেড তো আর ধরতে পারবো না। তো আমরা ধরে নিলাম কি, আমরা ধরে নিলাম হচ্ছে জেড প্লাস, আমরা দুইটা ধরে নিই, জেড প্লাস 1/z, এই জিনিসটাকে আমরা মনে করো আর ধরে নিলাম আগের মতো। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1 মাইনাস 1/z স্কয়ার dz ইকুয়ালস টু হচ্ছে আমাদের dr। দেখো অলরেডি আমরা পেয়ে গেলাম। আর এখানে যদি আমরা করি আমাদের z মাইনাস 1/z, এটাকে তো আমরা আর ধরতে পারবো না, যেহেতু আর ধরে ফেলছি, এটা অন্য একটা ফাংশন, সো এটাকে নাম দিলাম হচ্ছে s। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 মাইনাস মাইনাসে প্লাস 1/z স্কয়ার dz ইকুয়ালস টু হচ্ছে ds। সো আমরা এই মানগুলো এখানে বসাই দিব, যেহেতু আমার জায়গা হচ্ছে না, আমি বাম দিকের অংশটা মুছে ফেলি। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিব। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, এই মানগুলো আমরা এখানে যদি বসাই দিই, তো এই মানগুলো আমরা এখানে বসাই দিলে তাহলে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে দেখো 1 মাইনাস জেড স্কয়ার dz, এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি dr। তা আমরা এখানে দিলাম হচ্ছে 1 দিয়ে পাশে dr লিখলাম, আমার পাশে লিখতে ভালো লাগে। আর এই z প্লাস 1/z এটাকে আমরা r ধরে নিছি অলরেডি, তাহলে আমরা এটাকে বলতে পারি r স্কয়ার মাইনাস 2। আর এরপরে আমরা বলতে পারি প্লাস ইন্টিগ্রেশন অফ এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে ds। সো দিস ইজ ds, আমি পাশে লিখলাম ds, আর নিচে হচ্ছে আমাদের s স্কয়ার প্লাস 2। তাহলে আমরা জানি অলরেডি আমাদের এখানে 2টাকে আমরা চাইলে √2 হোল স্কয়ার লিখতে পারি, এটাকে √2 হোল স্কয়ার লিখতে পারি। ওকে, তাহলে আমরা যদি এটা লিখতে পারি, এবার তুমি একটু খেয়াল করে দেখবা, আমরা যদি এটা লিখতে পারি তাহলে আমাদের এখানে ফর্মুলা কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে ভাই ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে হচ্ছে আমাদের ফর্মুলা হবে 1/2a ln r মাইনাস √2 ডিভাইডেড বাই r প্লাস √2। ওকে প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার প্লাস a স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 1/a মানে হচ্ছে √2 tan ইনভার্স x বাই a মানে হচ্ছে s ডিভাইডেড বাই √2 প্লাস c দিলাম। এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, আমরা এখান থেকে এভাবে বলতে পারি। এবার আসো, তাহলে আমাদের এখানে কি করতে হবে, r এর মান এবং s এর মান বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি 1/2a ln r এর মানটা বসাই দাও, r এর মানটা কত, z প্লাস 1/z মাইনাস √2 z প্লাস 1/z প্লাস √2, r এর মান বসাইলাম প্লাস 1/√2 tan ইনভার্স s এর মানটা বসাই দিব। তো আমি এই অংশটা মুছে ফেলতেছি, s এর মানটা হচ্ছে কত, s এর মানটা হচ্ছে z মাইনাস 1/z ডিভাইডেড বাই √2 প্লাস c।
সি। তো বুঝতে পারছো তুমি কি করতে হবে, জেনারেলি আমরা এভাবে যাইতে আসি 1/2 লন, আবার আগের মতো আমরা জেড লসাগু নিলাম, এখানে পেলাম জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস √2, আমরা জেড লসাগু নিলাম, এখানে পেলাম জেড স্কোয়ার প্লাস 1 প্লাস √2, তারপর হচ্ছে জেড জেড কাটাকাটি যাবে, এরপর এখানে 1/√2 tan ইনভার্স জেড লসাগু নিলাম, লসাগু নিয়ে ডাইরেক্ট নিচে লিখে ফেললাম √2 জেড, উপরে হয় জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1/2 লন, আমরা এখানে পাচ্ছি হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস √2, আর এখানে পাচ্ছি জেড স্কোয়ার প্লাস 1 প্লাস √2 প্লাস 1/√2 tan ইনভার্স, উপরে পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1, নিচে পাচ্ছি √2 জেড প্লাস সি। দ্যাটস ইট। এখনও তোমার হয় নাই, কারণ এখনও জেড আকারে। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজটা হচ্ছে কি, সরি আমরা মানে ভুল করছি, এখানে একটা √2 জেড হবে, লসাগু যেহেতু নিয়েছিলাম √2 জেড হবে, √2 জেড হবে, √2 জেড হবে। এখন আমরা হুবহু আগের ম্যাথের কাজ কি করব, আমরা জেড স্কোয়ারের মান বসিয়ে দিব, জেডের মান বসিয়ে দিব, জেড স্কোয়ারের মান বসিয়ে দিব, জেডের মান বসিয়ে দিব, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি যেটা পাও সেটা হচ্ছে তোমার আনসার। সো আমাদের বলতে পারি 10B শেষ, আর একটা ম্যাথ বাকি। এই ম্যাথটা হচ্ছে আমাদের এখন যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা হচ্ছে অতিরিক্ত লেভেলে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো আমরা সেই ম্যাথটার দিকে গমন করি। ওকে, এবার হচ্ছে আমাদের এই 3 ক্যাটাগরির সূত্র। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি যে আমাদের এ স্কোয়ার √ওভারে আগে যেরকম দেখছিলাম 3টা ক্যাটাগরি, এখানেও সেম। √ওভারের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, √ওভারের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, √ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তবে বলে রাখা ভালো, এই দুইটা আমার এসএসসিতে আমাদের সাধারণত লাগে না, তবে আমাদের শর্টকাট ফর্মুলা হিসেবে জেনে রাখতে পারো, আর আমাদের ফর্মুলার মতো করে আমরা জেনে রাখতে পারি। আর এটা হচ্ছে অন্যান্য জায়গায় যেরকম আমরা প্রমাণ করার পর সেটাকে ফর্মুলা হিসেবে আবার বলছিলাম না, হ্যাঁ, কিন্তু এই টাইপটা হচ্ছে স্পেশাল টাইপ। এটার মধ্যে যদি পরীক্ষায় এই টাইপের অন্য কোনো ম্যাথও আসে, এটাকে ফর্মুলা হিসেবে ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে শর্টকাট, নট ফর্মুলা। সো এই ধরনের ম্যাথ যদি আসে, এই ম্যাথটা আমরা যে নিয়মে করব, সব ম্যাথ সেই নিয়মে করতে হবে। সো তোমাকে এটা শর্টকাটের মতো করে মাথায় রাখতে হবে। ফর্মুলা কি, আমাদের এক্স √ওভার যেটা আছে সেটা /2, এটারও সেম। দেখো এখানেও এক্স √ওভার যেটা আছে সেটা /2, এখানেও এক্স √ওভার যেটা আছে সেটা /2। এটার ক্ষেত্রে হচ্ছে প্লাস a²/2, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস a²/2, এটার ক্ষেত্রে হচ্ছে প্লাস a²/2, এটার ক্ষেত্রে হচ্ছে সাইন ইনভার্স x/a, এটার ক্ষেত্রে হচ্ছে লন এক্স প্লাস যেটা আছে সেটা, আর এখানে লন এক্স প্লাস যেটা আছে সেটা প্লাস সি। সো এই তিনটা তুমি অ্যাজ এ শর্টকাট হিসেবে শিখতে পারো, তবে এগুলো আমরা সাধারণত অ্যাডমিশনে পড়াই। তাও বলে দিচ্ছি, জাস্ট একটু টাচ করে রাখতেছি যাতে করে কখনো কনফিউশন অ্যারেজ না হয়। এবার আসি, তাহলে আমরা সামনের দিকে যদি আগাই তাহলে কি পাবো দেখো। তাহলে আমাদের এই ম্যাথে কী ধরতে হবে তোমরা খুব ভালো করেই জানো। তাহলে আমরা এখানে আমি ধরে ফেলি, তোমাদেরকে জিজ্ঞেস না করে, এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন থিটা। তাহলে আমরা কি ধরলাম, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে ডিএক্স ইকুয়ালস টু আমরা পাবো এ কস থিটা ডি থিটা। তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের এখান থেকে পাবো ইকুয়ালস টু √ওভার, আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস এক্সের মান কত, এ সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর ডিএক্স যেটা, ডিএক্স সমান আমরা কি বলতে পারি, লেখাই আছে এ কস থিটা ডি থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ইন্টিগ্রেশন অফ √ওভারের ভিতরে এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর বাইরের দিকে আছে আমাদের এ কস থিটা ডি থিটা। এবার আসো ইন্টিগ্রেশন অফ আমাদের √ওভার এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি কস স্কোয়ার থিটা ইন্টু এ কস থিটা ডি থিটা। এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটাকে রুটটা তুলে দিলে হয় এ কস থিটা ইন্টু এ কস থিটা ডি থিটা। এবার একটু খেয়াল করো, এই দুইটা মিলে এ স্কোয়ার হবে, কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো, আর এখানে আমাদের হচ্ছে কত, কস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমরা জোরগুলা যদি জিজ্ঞেস করি, তোমরা আশা করি সবাই পারবা, কস স্কোয়ার থিটা আছে কি আনতে হবে, অবশ্যই ভাইয়া সবাই বলবে যে ভাইয়া আমাদের 2 দিয়ে, আমাদের হাফ দিয়ে আমাদের 2 আনতে হবে, 2 কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা এখান থেকে আমরা 2 cos স্কয়ার থিটা ডি থিটা আনলাম। তাহলে 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি, আমরা জানি হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে a স্কয়ার বাই 2, এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, মানে আগের ম্যাথ, হ্যাঁ, 2 থিটা ডি থিটা। এবার আসলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি a স্কয়ার বাই 2, 1কে যোগজীকরণ করলে কি হয়, 1কে যোগজীকরণ করলে x হয় যদি x এর সাপেক্ষে করি, থিটা হবে যদি থিটার সাপেক্ষে করি, প্লাস
কসকে করলে আমরা পাবো হচ্ছে সাইন 2 থিটা। যেহেতু এটা আমার এক্স না, থিটা না, আমাদের এটাকে যদি আবার অন্তরীকরণ করি 2 পাবো। এই 2টা নিচে বসলো আমাদের প্লাস সি, নিচে বসলো প্লাস সি। তাহলে আমাদের 1কে যোগাযোগকরণ করলে থিটা পাইলাম, কসকে করলে সাইন 2 থিটা পাইলাম। যেহেতু এটা থিটা না, তাহলে আমাদের যেহেতু এটা এক্স্যাক্টলি থিটা না 2 থিটা, তাকে অন্তরীকরণ করলে 2 পাই, সে 2 দ্বারা আবার ভাগ করলাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, এই টার্মটা পাচ্ছি। এবার আসো, এটাকে তুমি অবভিয়াসলি আনসার লিখতে পারবা না, এটাকে অবশ্যই তুমি আনসার লিখতে পারবা না অ্যাকচুয়ালি। তাহলে আমরা এটাকে কী করবো একটু খেয়াল করো। তার আগে আমরা এখানে গুণ করে দিই, আচ্ছা গুণ পরে করব। আমরা এখানে থিটার মান বসাই দিতে হবে। থিটার মান কত ভাইয়া, এক্স ইকোয়াস টু যদি এ সাইন থিটা হয়, তাহলে বুঝতেই পারতেছো এক্স বাই এ ইকোয়াস টু হচ্ছে সাইন থিটা। আর এক্স বাই ইকোয়াস টু যদি সাইন থিটা হয়, থিটা ইকোয়াস টু আমরা বলতে পারবো হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। তাহলে আমরা থিটার জায়গায় বসাই দিব এ স্কোয়ার ডিভাইড বাই 2। এই যে থিটার জায়গায় আমরা ইজিলি সাইন ইনভার্স এক্স বাই এ বসাই দিতে পারবো। তাহলে থিটার জায়গায় আমি সাইন ইনভার্স এক্স বাই এ বসাই দিলেও সাইন 2 থিটার জায়গায় আমি কত বসাবো? তাহলে আসো তার আগে আমরা এটাকে একটু সাজাই নিই। সাইন 2 থিটাকে আমরা বলতে পারি 2 সাইন থিটা কস থিটা। ভালো কথা। তাহলে আমরা এটা যদি বলি, এটা আমার ফর্মুলা জানা আছে, 2 2 কাটা গেল। তাহলে আমরা এখান থেকে পাইলাম এ স্কোয়ার বাই 2 থিটা প্লাস বাই সিম্পল সাইন থিটার মান তো অলরেডি দেখাই যাচ্ছে, আমরা চাইলে বলে দিতে পারি, কিন্তু কস থিটার মান কত? তাহলে আমরা সাইন থিটাটাকে রেখে দিলাম। তো কস থিটার মান তো আমি জানি না জানলেও সমস্যা নেই। কস থিটাকে আমাদের লেখা যায় রুট ওভার কজ স্কোয়ার থিটা, কেন কজ স্কোয়ার থিটা লিখলাম সেটা তোমরা খুব ভালো করেই জানো। তাহলে আমরা এ স্কোয়ার বাই 2 এখানে লিখলাম থিটা প্লাস সাইন থিটা, আর কজ স্কোয়ার থিটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ দেখো আমাদের কোয়েশ্চেনটা ছিল কি, আমাদের কোয়েশ্চেনটাকে আমি থিটাতে রূপান্তর করছি, করার পর আমি যোগজীকরণ করে ফেলছি। এখন আমার টার্গেট হচ্ছে এটাকে কীভাবে এক্সে রূপান্তর করব। সে রূপান্তর করতে গেলে থিটাটাকে রূপান্তর করা যায়, সাইন 2 থিটাকে করা যায় না। ফর্মুলা করলাম 2 সাইন থিটা কস থিটা, এই সাইন থিটাকে রূপান্তর করা যায় কিন্তু কস থিটাকে করা যায় না। তাহলে কস থিটাকে কীভাবে সাইনে রূপান্তর করা যায়? যদি কজ স্কোয়ার থাকতো, তো কজ স্কোয়ার তো নাই, এটা রুট দিয়ে কজ স্কোয়ার আনলাম, কজ স্কোয়ার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলাম। তাইলে এবার কী হবে দেখো তো, এই ম্যাথটা সেরা লেভেলের ইম্পর্টেন্ট, জীবনে কখনো না কখনো অ্যাডমিশনে পরীক্ষায় পেয়ে যাবা, যে কোনো পরীক্ষায়। তাহলে আমাদের এখানে যে আমরা মান বসাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, কি বলতে পারবো, এই যে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি ইকুয়ালস টু এ স্কোয়ার বাই 2, হ্যাঁ এ স্কোয়ার বাই 2। থিটা যেটা, থিটার জায়গায় আমরা বলতে পারি থিটার মান কত, থিটার মান হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে এই যে এখান থেকে দেখো সাইন থিটার মান হচ্ছে এক্স বাই এ রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। এবার যদি সুন্দর করে আমরা একটু সাজায় লিখি, এ স্কোয়ার বাই 2 এখানে আছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ডিভাইড বাই এ, এখানে যদি লসাগু নিই এ স্কোয়ার, তাহলে এখানে পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার প্লাস সি। এবার দেখো নিচের অংশটা আমরা মুছে ফেলি, নিচের অংশটা যদি আমরা মুছে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো। আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই 2, তারপর হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স বাই এ, আর এখানে রুটটা তাড়াইলে এখানে একটা এ থাকে, দুইটা মিলে হচ্ছে এক্স বাই এ স্কোয়ার, আর এদিকে থাকে কত রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার দেখো আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস যদি গুণ করলে এ স্কোয়ার কাটাকাটি যাবে, এক্স বাই 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার আনসার। যদি এই ম্যাথটা না থাকা, ম্যাথ যদি এটা থাকতো রুট ওভার আমাদের 25 মাইনাস এক্স স্কোয়ার, আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না থাকলে এটা থাকলো, তখন আমাকে লিখতে হইতো 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অবশ্যই এই ম্যাথটা এক্স ইকুয়ালস টু 5 সাইন থিটা দিয়ে করতে হইতো। তুমি যদি সরাসরি সূত্র করে দাও হবে না। তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে শিখবো না, এটাকে কনসেপ্ট হিসেবে শিখবো। সো এই ধরনের ম্যাথ যদি আসে, আমাদের এর বাইরে আর কোনো ম্যাথ নেই, এই ধরনের ম্যাথগুলো আমাদের এই অধ্যায়ে আমরা পাবো। সো তোমাকে এই ধরনের ম্যাথগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আসো আমরা পরের অধ্যায়ে যখন যাব, পরের অধ্যায়ে কিছু ম্যাথে আমাদের একটু ঝামেলা হবে, মানে ঝামেলা না আসলে, পরের অধ্যায়ে হচ্ছে আমরা যে ম্যাথগুলো আমরা আংশিক ভগ্নাংশের অধ্যায়, ওটা 10D। তো আংশিক ভগ্নাংশ যেগুলোর জন্য আংশিক ভগ্নাংশ দরকার হয় না, মানে আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়, এ ধরনের ম্যাথ কিন্তু আবার আংশিক ভগ্নাংশ দিয়েও করা যায়। তো যেখানে আংশিক ভগ্নাংশ ছাড়া করা যায় সেখানে তো আমি আংশিক ভগ্নাংশ দিয়ে শুধু ম্যাথটা লম্বা করার দরকার নেই। তো এরকম একটা ম্যাথ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো অনেকে এটা নিয়ে হতাশ হয়ে যায়। তো আরেকটা ম্যাথ হচ্ছে আমাদের এরকম, আমাদের এগুলো পরীক্ষা অনেকবার আসছে, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তো অ্যাকচুয়ালি এগুলো ওই অধ্যায়ে থাকার কারণে আমাদের ম্যাক্সিমাম টিচাররাও দেখা যায় ওইটা আংশিক ভগ্নাংশ দিয়ে করে, কিন্তু দরকার নাই। আমি ট্রাই করে দেখছি অন্যান্য ওয়েতে খুব ইজিলি আমরা অন্য প্রসেসে করতে পারি। আংশিক ভগ্নাংশ দিয়ে করলে ম্যাথ কঠিন না, কিন্তু ম্যাথটা বড় হয়ে যায়। কি দরকার আমার বড় করার, তাহলে একটু খেয়াল করো। এখানে খুবই ইজি একটা নিয়ম, আমার নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, আমি উপরে এক্স স্কোয়ার মাইনাস 4 নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 নিয়ে আসলে এটা তো ছিল না, তাহলে প্লাস 4 লিখলাম ডিএক্স। তাহলে আমার কি হচ্ছে, আমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ এটা বাই এটা মানে হচ্ছে 1 প্লাস এখান থেকে বলতে পারি 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস 4টা বের হয়ে চলে আসলো ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিএক্স। দেখো কত সুন্দর ম্যাথ মিলে গেছে। কি বলে ম্যাথ মিলে না, এটার জন্য বলে আবার আংশিক ভগ্নাংশ লাগে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে আমাদের এক্স প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। তাহলে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা আমার কী ছিল, 1 বাই টুয়াইজে মানে হচ্ছে 2 ইন্টু এর মান 2 লন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, তাহলে আমাদের প্লাস সি। তাহলে আমাদের 2 দুগুণ 4 4 কাটাকাটি, তাহলে আমরা পাবো এক্স প্লাস লন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস সি। শেষ, এটা হচ্ছে আমার আনসার। সো আমার ওই চ্যাপ্টারে করার দরকার নেই, তুমি এই ম্যাথগুলোকে এই অধ্যায়ে ঢুকাই ফেলবা। তোমার কাজ হচ্ছে এগুলোকে 10 সিতে ঢুকাই ফেলা, ডিতে না। এবার আসো এটা সেম তো, যে আমরা উপরে এক্স স্কোয়ার মাইনাস 4 দিলাম, তো আমার তো এখানে -1 আছে, আমি দিলাম -4, তাহলে এখানে আমাদের +3 দিতে হবে। শেষ, এটাই আর কিছু না। তো বাকিটা তো অটোমেটিক তোমার মিলে যাবে। সো আমার এটা করে দেওয়ার কোনো প্রয়োজন আশা করি নাই। তাহলে এবার আমরা শুরু করবো হচ্ছে 10D। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে আমাদের অধ্যায় 10D। এই 10D এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এতদিন যা করছি নতুন করে কোনো সূত্র শেখা লাগবে না, শুধুমাত্র রুলস শেখা লাগবে। সো রুলস হচ্ছে আংশিক ভগ্নাংশ এবং একটা কাভার অফ রুল আছে, সেটা আরও সোজা। আংশিক ভগ্নাংশের অল্টারনেটিভ আর কি, মেইন হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এই অধ্যায়ে আসলে অ্যাকচুয়ালি ম্যাথগুলো কেমন হয়, ম্যাথগুলো হচ্ছে এরকম। মনে করো আমাদের এই জিনিসটা আছে, এখানে নিচে আমার 2টা উৎপাদক আছে, এদেরকে আমাদের গুণ আকারে থাকলে সহজেই যোগজীকরণ করা যায় না। কিন্তু দেখো তো, এটা যদি আমাদের সামথিং ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস সামথিং ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হইতো, তাহলে দেখো এটাও আমার সূত্র করা যায়, এটাও সূত্র করা যায়, সরাসরি মিলে যাচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা বলতে পারি, এরকম আলাদা আলাদা থাকলে তখন আমি তাকে খুব ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি। এই যে আমাদের আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে কোনো একটা অংশকে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ মানে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে নিচে আমাদের উৎপাদক যেগুলো আছে সেগুলোকে আমার কি ভগ্নাংশে রূপান্তর করা। আসলে ব্যাপারটা কেমন, আংশিক ভগ্নাংশের উৎপত্তিটা কোত্থেকে আমরা সেটা একটু দেখি। যেমন ফর এক্সাম্পল আমাদের কোনো একটা জায়গায়, আমাদের এখানে আমরা অনেকগুলো টার্ম দেখছি, এরকম থাকতে পারে। তো আমাদের কোনো একটা জায়গায় মনে করে এরকম আছে, আমরা দিলাম হচ্ছে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। ওকে, তো দেন আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2 যদি নিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া 3x মাইনাস 3 দুগুণ 6 প্লাস 4x মাইনাস 4 পাঁচা 20। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 4 হচ্ছে 7, 7x মাইনাস 26 ডিভাইড বাই এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তো আমাদের পরীক্ষায় তোমাকে ইন্টিগ্রেশন এটা করতে না দিয়ে ইন্টিগ্রেশন করতে দিবে এটা। তো আমরা খুব ইজিলি এখান থেকে এখানে আসতে পারি লসাগু। এই লসাগু করা মানে হচ্ছে, দেখো লসাগু করা মানে হচ্ছে ভগ্নাংশকে একত্রিত করা। লসাগু করা মানে হচ্ছে ভগ্নাংশকে একত্রিত করা। এখন সেই একত্রিত ভগ্নাংশ যদি আমরা আবার আগের জায়গায় রিটার্ন করতে যাই, তখন আমার লাগতেছে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের বাস্তবিক প্রয়োগ, যা আমাদের আংশিক ভগ্নাংশ লাগে। কারণ আমাদের এই অংশটা খুব বেশি ইফেক্টিভ এটার তুলনায়। তাহলে আমাদের এটাতে রূপান্তর করা, এই রূপান্তর করাটাকে আমরা বলতেছি আংশিক ভগ্নাংশ। এখন এক্ষেত্রে আমাদের সিলেবাস অনুযায়ী শুধু দ্বিঘাত এবং ত্রিঘাত আছে। তো তোমাদের একটু খেয়াল করে দেখি, আসলে আংশিক ভগ্নাংশ তো আমার থেকে তোমরা হয়তো আরও বেশি জানো, ক্লাস 9-10 তোমরা শীঘ্রই কভার করে আসছো। ইন্টারমিডিয়েটে আংশিক ভগ্নাংশ আসলে খুব একটা নাই, মেইনলি হচ্ছে আংশিক ভগ্নাংশটা তোমরা 9-10-এ পড়ে আসছো ধরে নিয়ে ইন্টারমিডিয়েটে পড়ানো হয়। তো অ্যাকচুয়ালি আমি
অল্প করে একটু বলে নিই যে আমরা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কী করব। তো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এটাকে ভগ্নাংশে আলাদা করাটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো আমরা এখানে টোটাল 5টা ক্যাটাগরি দেখাচ্ছি, তো এই 5টা ক্যাটাগরির মধ্যে আমাদের হয়ে যাবে। তো প্রথমে একটু খেয়াল করো, আমাদের ভগ্নাংশটা আমার এরকম থাকবে f of x ডিভাইডেড বাই g of x। এখন এক্ষেত্রে আবার ঘাতের একটা ব্যাপার আছে যে আমাদের f of x এর ঘাত যদি g of x এর থেকে ছোট হয় তখন এক নিয়ম, আর বড় হলে আরেক নিয়ম। যেমন ফর এক্সাম্পল এই উপরে x এর ঘাত কত, মনে মনে বলো কত কত, হ্যাঁ 2, সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা ঘাত বলি। তাহলে উপরে ঘাত হচ্ছে 2, উপরে ঘাত 2, নিচে ঘাত কত 1 2, হ্যাঁ 3 কেমনে বুঝছি ভাই 3, কারণ তুমি দেখো এরা তো আলাদা করে আছে, এদেরকে গুণ করলে এই এক্স 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 মিলে এক্স কিউব হইতো না, হইতো, এর মানে সর্বোচ্চ পাওয়ার 3 হইতে পারে। তাহলে দেখো নিচের পাওয়ারটা কম, উপরের পাওয়ারটা কম, নিচের পাওয়ারটা বেশি। এখানে উপরের পাওয়ার কত 2, নিচের পাওয়ার কত, এটা কিন্তু হোল স্কয়ার আছে, এর মানে এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স আছে, টোটাল এক্স কিউব, এখানে 3। আবার এখানে যদি এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স আর এক্স স্কয়ার মিলে এক্স কিউব আছে। সো যা দেখতেছি উপরে পাওয়ার কম, নিচে পাওয়ার বেশি। এখন যদি উপরে পাওয়ার বেশি, আমাদের উপরে পাওয়ার যদি আমাদের বেশি হয় অথবা সমান হয় তখন কি হবে, যেমন এখানে x এর পাওয়ার হচ্ছে 2, এখানে x এর পাওয়ার কত তাও 2, এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 2। তাহলে আমরা দেখতেছি যদি আমাদের f of x এর উপরে লবের ঘাতটা যদি হরের থেকে ছোট হয় তাহলে আমার ম্যাথটাও ইজি হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি, দেখো উপরে আমার দ্বিঘাত আছে, ওকে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস এই দ্বিঘাত যে কোনো দ্বিঘাত থাকতে পারে, ওকে নো প্রবলেম। আর দ্বিঘাত না থাকে একঘাত থাকলেও কোনো সমস্যা নেই, যে কোনোটাই থাকতে পারে, তবে একঘাত থাকলে আমাদের আরও ইজি নিয়ম আছে, আসো আমরা সেটা দেখাবো। আগে এটা দেখো, তাহলে উপরের দ্বিঘাত আছে, ওকে ডোন্ট ওয়ারি, তাহলে আমার উপরের দ্বিঘাত উপরের দ্বিঘাত উপরের দ্বিঘাত। এখন আমরা যে কাজটা করব, দেখো নিচে আমাদের নিচের অংশটা কেমন আছে সেটাই আমরা দেখতেছি। দেখো এটাও ত্রিঘাত, এটাও ত্রিঘাত, এটাও ত্রিঘাত, বুঝতে পারতেছি নিচে বড় হবে মানে হচ্ছে আমাদের উপরের দ্বিঘাত নিচে ত্রিঘাত। এখন যদি এরকম থাকে 3টা এক্স আলাদা আলাদা, 3টা এক্স আলাদা আলাদা থাকলে তখন আমরা যে কাজটা করতে পারি, ভাই আমার 3টা এক্স যদি আলাদা হয়, আই রিপিট অ্যাগেইন, আমার 3টা এক্স যদি আলাদা হয় তখন আমরা যেই জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটাকে আলাদা লিখবো, এক্স মাইনাস এল আলাদা, এক্স মাইনাস এম আলাদা, এক্স মাইনাস এন আলাদা, আর উপরে 3টার জন্য 3টা কনস্ট্যান্ট। আমরা ক্যালকুলেশন করি এই কনস্ট্যান্টের মান কত সেটা বের করবো, এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, এ বি সি এর মান বের করতে পারলে তো কাজ শেষ, এটাকে আমরা এটা লিখতে পারি। ওই ক্ষেত্রে আমাদের এক্স এর মান বসাইতে হয়, সহগ সমীকৃত করতে হয়, তো আমরা ম্যাথ করতে গেলেই দেখবো। এবার আসি, যদি আমার এরকম থাকে একটা হোল স্কয়ার ফরম্যাট থাকে, ভালো করে খেয়াল করো, একটা যদি হোল স্কয়ার ফরম্যাট থাকে সেটাকে দুইবার লিখবো। তাহলে হোল স্কয়ার ফরম্যাট এক্স মাইনাস এল হোল স্কয়ার, এটাকে দুইবার লিখলাম, দুইবারের মধ্যে একবার একঘাত আর একবার দ্বিঘাত, আর আরেকটা যেটা আছে সেটা রেখে দিলাম কনস্ট্যান্ট এ বি সি, এদের মান বের করব। যদি আমার এরকম থাকে একটা একঘাত আর একটা হোল স্কয়ার না, তবে আমাদের এটা হচ্ছে দ্বিঘাত, যদি আমার এরকম দ্বিঘাত থাকে তখন আমরা কি করব, ওইটাকে একবার লিখবো, এটাকে একবার লিখবো, দুইটা, আর এই দ্বিঘাত যেটা তার জন্য এখানে হবে এক্স প্লাস বি, দ্বিঘাতের জন্য কি হবে এক্স প্লাস বি, অথবা আমাদের মানে সি এক্স প্লাস ডি, ডি এক্স প্লাস ই, হোয়াট এভার, এই বড় হাতের এবিসিগুলোতে কনস্ট্যান্ট, এগুলো মান আমরা বের করব। তাহলে আমরা এভাবে করতে পারি। এবার আসলে আমাদের যদি উল্টা হয়, তাহলে উল্টো হলে কি, আমাদের এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইড বাই এটা। তো এখানে দেখো এটাও এক্স স্কোয়ার, এই দুইটাকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত আসবে, এইটা এখানে বসে যাবে। অর্থাৎ উপর নিচে পাওয়ার যদি সেম হয়, কার পাওয়ার সেম, এক্স স্কোয়ারের পাওয়ার সেম, তাদের যে ভাগফলটা সেটা আমার এখানে বসে যায়, ওকে। এরপরে এটা বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে চিন্তা করো, যে আমি এ বসাই দিলাম। এবার তুমি চিন্তা করো, এখানে এক্স মাইনাস এল এর জন্য একটা, এক্স মাইনাস এম এর জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে দাও, শেষ। আর যদি আমাদের এখানে দ্বিঘাত আছে, এখানে ত্রিঘাত আছে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের প্রথম কথা হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 2, তাহলে আমাদের এ এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হয়, এ এক্স হয়, বি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হয়, বি হয়, এটা রেখে দিলাম। যখন এতটুকু শেষ, সমান সমান পাওয়ার শেষ, এবার হচ্ছে বাকিটা এক্স মাইনাস এস হোল স্কোয়ার আছে মানে হচ্ছে আমরা এভাবে লিখি, তাহলে আমাদের সিডি লিখলাম। অর্থাৎ দেখো আমরা এখানে আসলে যে কাজটা করলাম, যদি আমার উপরে পাওয়ারটা কম হইতো, মানে উপরে পাওয়ারটা যদি কম হয় তাহলে যে নিয়মে করি এখানে ঠিক সেম নিয়মটা,
এখন জাস্ট কথা হচ্ছে উপরে পাওয়ার কত, উপরে পাওয়ার হচ্ছে 2, তো উপরে পাওয়ার 2 নিচেও পাওয়ার 2, তাহলে আমার কম হইতে হবে, তাহলে আমরা প্রথমটা বাদ দিব। তো প্রথমটা যেহেতু বাদ দিব, এই প্রথমটার সহগটা এখানে বসাই দিব। এরপর এটা বাদ দিলে যেভাবে করতাম এটা প্লাস এটা করে ফেললাম। এরপর এখানে আমাদের নিচে 2, উপরে হচ্ছে 3টাকে যদি বাদ দিই তাও কিন্তু 2 রয়ে গেছে, এরপর 2টাকে বাদ দিলাম, বাদ দেওয়ার পর যাইয়ে এবার জেনারেল নিয়ম করলাম উপরেরটা। তাহলে এভাবে আমরা করতে পারবো। এগুলো আমার থেকে তোমরাই খুব ভালো করে জানো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এই নিয়মটা দেখলাম। এবার আসা হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এই আংশিক ভগ্নাংশের ম্যাথগুলা একটু স্বাভাবিক একটু বড় হয়। তো এখানে আংশিক ভগ্নাংশ করাটাই হচ্ছে ফ্যাক্ট। আংশিক ভগ্নাংশ করতে পারলে ম্যাথ যেটা আসবে সেটা দেখে তুমি হাসবা, নতুন কোনো ইন্টিগ্রেশন না, আগের যে কোনো ইন্টিগ্রেশনের সাথে মিলে যাবে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নতুন একটা জিনিস শিখব। সেই নতুন জিনিসটা কি? সেই নতুন জিনিসটা হচ্ছে কাভার অফ রুল। কাভার অফ রুল বেশি বেশি সেরা একটা রুল, কাভার অফ রুল। এই কাভার অফ রুল আমি বইতে যতটুকু আছে আমি আরেকটু ডিপলি ইউজ করতে পছন্দ করি, কারণ অনেক ম্যাথ যেগুলো আংশিক ভগ্নাংশ দিয়ে করে আমি কাভার অফ রুল দিয়ে করতে পছন্দ করি। আমি স্টুডেন্টদেরকে সবার প্রথমেই বলি, তুমি একটা ম্যাথ দেখো আংশিক ভগ্নাংশ না কাভার অফ রুল দিয়ে মিলে কিনা। যদি কাভার অফ রুল দিয়ে ম্যাথটা না মিলে তখন যে তুমি আংশিক ভগ্নাংশ দিয়ে করবা। তো কাভার অফ রুলটা আমাকে কি বলে? খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। কীভাবে আমার দেখো, কাভার অফ রুলে যদি আমরা যাই, কাভার অফ রুলে যদি আমরা যাই আমাদের এরকম হবে যে আমাদের মনে করো আমাদের এরকম আছে 1/x+2 ইন্টু x-2। তাহলে আমাদের এরকম আছে 1/x+2 ইন্টু 1/x-2। আমাদের এরকম যদি থাকে বা আমরা আরেকটু সুন্দর করে করি, আমাদের আরও একটু জটিল একটা অংশ দিয়ে করি, মানে আর একটু বড়সড় করি, তাহলে আমার মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি তোমাকে দেখাই হচ্ছে আমার মনে করে এরকম 2x+3 ডিভাইডেড বাই x-1 x-2 x-3 দিলাম। যাও এরকম একটু ভালো করে খেয়াল করো, এটাকে তোমার ইন্টিগ্রেশন করতে বললো। ইন্টিগ্রেশন করতে বললে প্রথম কাজ হচ্ছে এই অংশটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা, মানে ভগ্নাংশে আলাদা করা। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করো কাভার অফ রুল কখন করতে পারবো। এই অংশে এক্সের পাওয়ার কত? 1, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1। যখন দেখবা প্রত্যেকটা রাশিতে এক্সের পাওয়ার সেম, সাথে সাথে চোখ বন্ধ করে কাভার অফ রুল করে দিতে পারবা। মনে থাকবে? যখনই তুমি দেখবা প্রত্যেকটা রাশি আমাদের এক কথায় প্রত্যেকটা টার্মে যদি এক্সের পাওয়ার সেম হয়, তাহলে এই কাভার অফ রুল করলে আংশিক ভগ্নাংশ আর করা লাগবে না। মানে যেগুলোতে কাভার অফ রুল খাটে, কারণ সব সময়তে এই রুলসটা খাটবে না যে আমাদের সবার পাওয়ার সেম নাও হইতে পারে, না হলে তো আংশিক ভগ্নাংশ মাস্ট। আর যদি সমান হয় দূর আমাদের আংশিক ভগ্নাংশ, আমরা কাভার অফ রুল করে সব কিছু কাভার করে দিব। দেখো কত ইজি নিয়ম, খুবই ইজি। দেখো ভগ্নাংশ কয়টা? 3টা, 1টা 2টা 3টা। এই একটা গড় করলাম প্লাস আরেকটা করলাম প্লাস আরেকটা করলাম। ভগ্নাংশ কয়টা? 3টা। এই 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। উপরেও কিন্তু একটা আছে, উপরে একটা ফাংশন আছে, উপরে যেটা আছে সেটা থাকবে। খেয়াল করো প্রথমে আমি x-1কে রাখলাম, লাল কালি দিয়ে রেখি বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি x-1কে রাখলাম, এরপরের বার আমি x-2কে রাখলাম, এরপরের বার আমি x-3কে রাখলাম। এর মানে প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা ভগ্নাংশ, কিন্তু আমরা তাদেরকে রাখলাম। এবার একটু খেয়াল করো নিয়মটা কি। দেখো এইটাকে মনে মনে যদি 0 ধরি, এক্সের মান কত আসে? 1। এই রাশিটা বাদে যতগুলা এক্স আছে সবার জায়গায় 1 বসাই দিবা। কি বললাম? এটাকে মনে মনে 0 ধরলে এক্সের মান কত আসে? 1। তাহলে এই রাশিটা বাদ দিয়ে কাকে ধরছো? 0। এটাকে, যেটাকে 0 ধরছো সেটা বাদ দিয়ে বাকি যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা জায়গায় এক্সের মান 1 বসাবা। দেখো আমি প্রত্যেকটা জায়গায় এক্সের মান 1 বসাচ্ছি। এখানে আমাদের 2 × 1 + 3 1 - 2 1 - 3। এরপর এবার এটা কাকে ধরছো? x-2কে। এটাকে মনে মনে 0 ধরলে এক্সের মান কত আসে? 2। তাহলে এক্সের মান 2 কোথায় বসাবা? এটা বাদে বাকি যতগুলো আছে। তাহলে আমরা বলতে পারি 2 × 2 + 3, বলতে পারি 2 - 1, বলতে পারি 2 - 3। অ্যান্ড লাস্ট ওয়ান,
এটাকে যদি আমি 0 ধরি, এটাকে যদি আমরা 0 ধরি, এক্স এর মান আসে 3, তাহলে উইথাউট দিস আমাদের বাকি যতগুলো পজিশন আছে এভরি পজিশন ইউ নিড টু পুট দ্য ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু 3। সো আমরা প্রত্যেকটা পজিশন এক্স এর মান 3 পুট করব। তাহলে আমাদের 2 × 3 + 3 ডিভাইডেড বাই আমাদের 3 - 1 3 - 2। দেন এবার যদি তুমি এবার ক্যালকুলেশন করে যা পাবো সেটাই আমার শেষ। আংশিক ভগ্নাংশ করে তুমি এটাই পাইতা। ক্যালকুলেশন করে কি পাচ্ছি ভাইয়া, আমাদের এখানে 1 থেকে 2 গেলে হয় হচ্ছে -1, 3 থেকে 1 থেকে 3 গেলে হয় -2, -1 আর -2 মিলে হচ্ছে অনলি 2। তাহলে আমার নিচে হচ্ছে 2 × x - 1, উপরে হচ্ছে 2 একে 2 2 একে 3, সরি 2 একে 2 2 এ 3 এ 5, শেষ। এটাই হচ্ছে আমার অংশ। প্লাস পরেরটা কি করব ভাই, 2 × 4 4 × 3 = 7, আর নিচে হচ্ছে কত, 2 থেকে 1 গেলে 1, আমাদের এখানে 2 থেকে 3 গেলে -1, তাহলে এক কথায় +1 -1, এক কথায় এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, আর এদিকে হচ্ছে x - 2 প্লাস 3 × 6 6 × 3 = 9, 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 2 গেলে 1, তাহলে 2 × x - 3। তাহলে এটা বলা যে কথা, এটা বলা সেম কথা, এটাকে ইন্টিগ্রেশন করা যে কথা, এটাকে ইন্টিগ্রেশন করা সেম কথা। তাহলে দেখো ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন অফ এটা dx, দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ এটা dx। তাহলে দেখো এখানে আমাদের 5/2টাকে যদি বের করি, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সেটা উপরে আছে, তাহলে ln x - 1 মাইনাস 7টা বের করে নিয়ে আসলে ln x - 2 2 প্লাস 9/2টা বের করে নিয়ে আসলে ln x - 3। কে বলছে ম্যাথ মিলে না, প্লাস সি আনসার। অর্থাৎ এখানে আংশিক ভগ্নাংশ জায়গায় আমরা কী করলাম, কাভারঅফ রুল করলাম। তাহলে যদি কখনো আমাদের পাওয়ার সেম থাকে তাহলে আমরা কোন রুল করব, অবভিয়াসলি আমরা কাভারঅফ রুল করব। কাভারঅফ রুল করে যদি কখনো কাভারঅফ রুল না মিলে তখন যাই আমরা এই কাজটা, তখন যাই আমরা আংশিক ভগ্নাংশ করব। তাহলে আমি আবারও বলতেছি, প্রত্যেকটা ম্যাথে তোমার প্রথম চিন্তাভাবনা কী থাকবে, কীভাবে কাভারঅফ রুলটা অ্যাপ্লাই করা যায়। যখন তুমি কাভারঅফ রুল অ্যাপ্লাই করতে পারতেছো না তখন যাই তুমি কী করবা, তখন যাই তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করবা। মনে থাকবে কি না? এবার দেখি আমাদের কাভারঅফ রুলের অন্যতম প্রয়োগ, একটু ভালো করে খেয়াল করো এই ম্যাথটা। এই ম্যাথে একটু খেয়াল করে দেখো, এই যে অংশটা তুমি তাকাইলেই দেখবা এর নিচে x² - 25 আছে। তো আমি x² - 25কে তাহলে আমি এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো। x² - 25কে কীভাবে লিখতেছি, x + 5 × x - 5, কারণ a² - b² ফর্মুলা। তো দেখো এটার x এর পাওয়ার কত, 1, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, কাভারঅফ রুল প্রযোজ্য। এবং তাহলে আমরা বলতে পারি x - 5কে রেখে দিলাম, আমাদের x + 5কে রেখে দিলাম, x - 5কে রেখে দিলাম। x + 5কে রেখে দিলে এটাকে যদি 0 ধরি, x + 5 = 0 হলে x এর মান কত, -5। তাহলে এটা বাদে বাকি সব জায়গায় x এর মান -5 বসাবো। তাহলে -5 + 35 -5 -5 প্লাস এটা রেখে দিলাম। এটা যদি রেখে দিই, এটাকে মনে মনে 0 ধরলে x এর মান 5, সেই 5টা প্রত্যেকটা পজিশনে বসাবো। x এর জায়গায় 5 বসালাম, x এর জায়গায় 5 বসালাম, ওকে। এবার আসো, তা আমার তো ইজি হয়ে গেছে। আমার 30 আসে, -10 × x + 5, 40 আসে, এটা কাটাকাটি করলে 4, কাটাকাটি করলে 3, মাইনাস এটা আসে। এর মানে এটা বলা যে কথা, এটা বলো সেম কথা। দ্যাট মিনস এটাকে ইন্টিগ্রেশন করা যে কথা, এটাকে ইন্টিগ্রেশন করা সেম কথা। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, তাহলে আমি একসাথে করে ফেলি, হ্যাঁ, এই -3 এটা বের হয়ে চলে আসলো, -3 বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ 1/x + 5 প্লাস, তুমি তো পরীক্ষায় কীভাবে লিখবা, পরীক্ষায় এটার জায়গায় এটা লিখবা, এটা লিখার পর এরপর এটাকে আলাদা করবা, আলাদা করার পর জায়গায় কমন নিবা। তাহলে এত dx প্লাস 4 × ইন্টিগ্রেশন অফ 1/x - 5 dx। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -3 ln x + 5, কারণ নিচেরটাকে অন্তরীকরণ করলে 1 হয়, সেটা উপরে আছে, প্লাস 4 × ln x - 5 প্লাস c, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো, কিছু কিছু ম্যাথ আমাদের দেখা যায় এটা জেনারেলি আমার দেখতে মনে হয় এটা আমার করা যাবে না, যে কাভারঅফ রুল দিয়ে, আবার দেখা যায় আসলে অ্যাকচুয়ালি করা যায়। সেই ধরনের একটা ম্যাথ অলরেডি আমি বোর্ডে তোমাদেরকে দিলাম, সেটা দেখো। তোমার এখানে আছে 1/x² x - 1। দেখো একটু ভালো করে ভাইয়া, এই x² যেটা, তাকে আমি কি সুন্দর করে লিখলাম। দেখো এই জিনিসটাকে আমি লিখলাম 1/xটাকে আলাদা করলাম, কারণ x² এখানে x × x, আর এই পুরোটাকে আলাদা করলাম, গুণাকারে আছে। এখন দেখো এটাকে যদি বাদ দিই, বাকি অংশটা কিন্তু চাইলে কাভারঅফ রুল করা যায়। এখানে একটা রাশি x পাওয়ার 1, একটা রাশি x - 1 পাওয়ার 1, এখানে
ওয়ান ওয়ান মানে তো আমাদের কোনো ব্যাপার না, কনস্ট্যান্ট আমাদের বিবেচনার বাইরে, যতগুলো এক্সওয়ালা আছে প্রত্যেকটা পাওয়ার ওয়ান হইতে হবে। তাহলে দেখো নিচে কয়টা আছে, দুইটা, তাহলে দুইটা ভগ্নাংশ করলাম, এখানে এক্সটাকে রেখে দিলাম, এক্স মাইনাস ওয়ানটাকে রেখে দিলাম। এক্সটাকে যদি রেখে দাও, যাকে রেখে দিছো তার মান 0, তার মান 0 হলে এক্সের মান কত 0, তাহলে এই এক্স বাদে বাকি সব জায়গায় এক্সের মান 0 বসাবো, তাহলে বাকি সব জায়গা আছে কয়টা, একটা, এই এক্সের জায়গায় 0 বসালাম। এরপর এটাকে রেখে দিলাম, এটাকে যদি রেখে দিই তাহলে এক্সের মান কত আসবে 1, এটা বাদে বাকি যত জায়গায় এক্স আছে এক জায়গায়, সেই জায়গায় 1 বসালাম। তাহলে এবার ক্যালকুলেশন করো, 1/-x প্লাস 1/x - 1, এবার গুণ করে দাও, গুণ করে দিলে এটা, এই ফরম্যাটটা এমন একটা ফরম্যাট যেটাকে ইন্টিগ্রেশন করা যায়। আমরা জানি dx অফ 1/x সমান -1/x², তাহলে ইন্টিগ্রেশন অফ -1/x² dx সমান কত হবে 1/x, এটা তো একবার সরাসরি বলে দেওয়া যায়। এখন ঝামেলা হচ্ছে কোনটা নিয়ে, বাকি অংশটা, এবং বাকি অংশটা কি স্মুথ দেখো, এটাকে আবার কাভার পুল করা যায়। আমি বারবার বলছিলাম উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ইউজ কাভার প্রুল, আমরা বেস্ট ট্রাই করবো যাতে করে কাভার প্রুল ইউজ করা যায়, তাহলে ঝামেলা কমবে। কারণ আংশিক ভগ্নাংশে প্রচুর ঝামেলা, মানে ঝামেলা মিনস হচ্ছে ম্যাথটা বড় হয়ে যায়, এক্ষেত্রে ম্যাথটা সোজা হয়, ক্যালকুলেশন ইজি হয়, কিন্তু আনসার সেম আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইখানে আবার কাভার প্রুল করলাম, এক্সটাকে রেখে দিলাম, এখানে x - 1কে রেখে দিলাম, এক্সের মান 0 বসাই দিলাম, এক্সের মান 1 বসাই দিলাম, ক্যালকুলেশন করে আমরা এই লাইনটা পাইলাম। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করা যে কথা, এটাকে ইন্টিগ্রেশন করা সেম কথা। সুতরাং তুমি লিখবা কীভাবে দেখো, সুতরাং integration of 1/x² into x minus 1 dx equals to integration of -1/x² minus 1/x plus 1/x minus 1 dx, কারণ এই দুটো সমতুল্য। অনেক সময় এরকম ইকুয়াল না দিয়ে এইসব ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তিনটা দেয়, তিনটার মানে হচ্ছে দুইটা মান হচ্ছে সমান, তিনটা মান হচ্ছে সমতুল্য। তো অনেকে প্রশ্ন করে ভাইয়া আমাদের আসলে আংশিক ভগ্নাংশ করার সময় ম্যাক্সিমাম বইতে দেখা যায় ইকুয়াল না দিয়ে তিনটা দিল, সমতুল্যকে আমাদের এটা কেন দিল, এটা কি ভুলে দিছে? না, আসলে ভুলে দেয় না, এটা দেওয়া না দেওয়া খুব একটা প্যাক না। সমতুল্য দেখো দুইটা অংশ সমান, যে আমি অ্যাকচুয়ালি বলতে পারি যে আমার এই পক্ষ আর এই পক্ষ এক্স্যাক্টলি সেম, তখন আমরা ইকুয়াল ইউজ করি। আর যখন দেখি যে না সেম বানাইতে হবে, যেমন তুমি আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করবা a/এটা, b/এটা, c/এটা, এটা এর মান, বি এর মান, সি এর মান এমনভাবে বের করব যাতে করে দুইটাকে সমতুল্য ধরা যায়, ওই কারণে তিনটে চিহ্ন ইউজ করে। কারণ এখনও বর্তমানে সমান না, কারণ এ বি সি আমার আননোন, এগুলো ক্যালকুলেশন করার পর সমান হয়, তারপর মানটা বসাই। সো এটা নিয়ে প্যানিকড হওয়ার কোনো কারণ নাই, তুমি ইকুয়াল বসো, কোনো ব্যাপার না। হ্যাঁ, এসএসসি লেভেলের বইগুলোতে তিনটা দেয় আর কি, তবে আমরা ইন্টারমিডিয়েটে তিনটা দিই না, দুইটা রেখে দিই, এত বেশি স্মার্ট হওয়ার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে যদি করি তাহলে ইন্টিগ্রেশন অফ -1/x² dx করলাম, মাইনাস আমরা ডাইরেক্ট বের করে নিয়ে চলে আসি। তাহলে প্রথমে এটাকে ইন্টিগ্রেশন করো, -1/x² dx, মাইনাস চিহ্ন দিলাম, ইন্টিগ্রেশন অফ 1/x dx প্লাস চিহ্ন প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x - 1 dx, প্রত্যেকে আলাদা করে ফেললাম। আর এটাকে ইন্টিগ্রেশন করলে, আচ্ছা এটাকে এভাবে না করে ডাইরেক্ট এভাবেই করে দিই, আমার ডাইরেক্ট ফর্মুলা আছে 1/x মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করলে ln x, এটাকে ইন্টিগ্রেশন করলে ln x - 1 প্লাস সি। তো তুমি চাইলে আবার এখানে একটা কাজ করতে পারো, এতটুকুর মধ্যে আনসার রেখে দিলে নো প্রবলেম। আবার তোমাদের বইতে যেটা করছে সেটা হচ্ছে 1/x করে তারপর ln x - 1 মাইনাস ln x রাখছে প্লাস সি। তো আমরা ln a মাইনাস ln b ফর্মুলা কি জানি, ln a/b, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ln a/b, তাহলে x - 1/x বইতে এভাবে রাখছে। হ্যাঁ, তো তোমার এটা রাখলে হবে, এটা রাখলে হবে, এই লাইনে রেখে দিলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ রিটেনের ক্ষেত্রে তুমি এই লাইনে রাখতে পারো। এমসিকিউতে যদি কখনো মিলাইতে হয়, এমসিকিউর ক্ষেত্রে তো তোমার মিলাইতে হবে, সো মিলাইতে হলে যার সাথে মিলে, তখন যদি এরকম ফরম্যাট থাকে তার সাথে মিলাইতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এবারে ম্যাটটা দেখি। এবারে ম্যাটটা হচ্ছে অনেকে অনেক লম্বা প্রসেসে করে, আমরা একটু শর্টকাট ওয়েতে করলাম, আমরা আমাদের মতো করে কাভারের প্রুফ দিয়ে করলাম। তবে এই ম্যাটটা দেওয়ার সাথে সাথে অনেকের মাথায় এখন অলরেডি ঘুরতেছে, কিরে বাপ ক্লাস যখন শুরু করছিলাম তখন কত বড় করে কি একটা ম্যাথ করছি, মনে আছে? পার্থক্যটা খেয়াল করো, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্থক্য খেয়াল করি না, যার কারণে পরীক্ষায় ঝামেলা করি। আসলে দেখো আমি খুব মানে রিস্কে ছিলাম যে তোমরা কখন আমাকে কোয়েশ্চেন করে বসো, ভাইয়া এই যে আপনি x² - 1, x² + 1, x² ওয়ালা এই ম্যাথগুলো করার সময় নিচে x⁴ + 1 আছে, ভাই যদি -1 থাকে তখন কি হবে? এই কোয়েশ্চেন যদি কেউ করতো আমি ধরা খেয়ে যেতাম। কেন? কারণ হচ্ছে
আমরা ওই প্রসেসও করতে পারি, কিন্তু ওই প্রসেসটা তো লম্বা প্রসেস, কেন সেই প্রসেসে করব? আমাদের আজকে কাভার টুল শিখছি, এখন আরও জোস প্রসেস আছে, কিন্তু কথা হচ্ছে তখন তো আমি আর বলতে পারতাম না। ওই কারণে আমি বাচ্চা মনে হয় না হাল্লা করতে যাতে এই ধরনের কোয়েশ্চেন না করে। যাক, তোমরা করো নাই, আমি খুশি, তোমরাও খুশি। এখন দেখো পার্থক্যটা, এখানে মাইনাস আছে, এখানে প্লাস। মাইনাস থাকলে সুবিধা হচ্ছে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এর মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়, কিন্তু এখানে হয় না। এই না হওয়ার কারণে এটাকে স্পেশালি আমরা আলাদা করে করছিলাম। কিভাবে? এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি, মনে আছে? প্রথম যেদিন এই জিনিসটা পড়াইছিলাম সেদিন বলছিলাম সবগুলোকে এক্স স্কোয়ার বানানোর জন্য এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি। আর এখন তো এক্স স্কোয়ার বানানোর জন্য ভাগ করা লাগতেছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলেই সবাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। সো তোমরা পরীক্ষায় খেয়াল করবা প্লাস নিচে প্লাস আছে নাকি মাইনাস আছে, কারণ এই ধরনের ম্যাথগুলো পরীক্ষার জন্য ডেঞ্জারাস রে ভাই, পরীক্ষার হলে মাথাটা চুলকায়। তাহলে আসো আমরা বুঝে গেলাম যে আমরা এই প্রসেসটা। এবার দেখো আমরা কি করলাম, এক্স স্কোয়ার ডিভাইড বাই আমাদের এটাকে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্সের পাওয়ার টু, এক্সের পাওয়ার টু, এক্সের পাওয়ার টু, সবার পাওয়ার সেম। ভাই আমি তোমাকে সোরা পদ্ধতি শিখিয়ে দিই, সবার পাওয়ার সেম হলে কাভার পুল করে ফেলবা। তোমার বইতে যে প্রসেস করো তুমি কাভার পুল করবা, এবং কাভার পুল করার সময় পাশে লিখে দিতে হবে কাভার পুল ব্যবহার করে। বাংলায় লেখো বা ইংলিশে লেখো, বাংলায় লেখা বেটার, কাভার আপ রুল ব্যবহার করে। এবার আসো, তোমার নিচে ভগ্নাংশ কয়টা? দুইটা, এটাকে রাখলাম, এটাকে রাখলাম। দেখো এক্সের পাওয়ার কত? টু। সো এবার তোমার বের করতে হবে এক্স স্কোয়ারের মানটা। এটাকে যদি মনে মনে জিরো ধরো, এক্স স্কোয়ারের মান কত? -1। বাকি যতগুলো এক্স স্কোয়ার আছে সব জায়গায় -1 বসাবো। এটাকে রেখে দিলাম, এটাকে যদি মনে মনে জিরো ধরি, এক্স স্কোয়ারের মান কত? +1। বাকি যত এক্স স্কোয়ার আছে তার জায়গায় +1 বসাই দিব। বসানোর পর দেখি ক্যালকুলেশন করলে এটা আসে। তাহলে এটা বলা যে কথা, এটা বলাও সেম কথা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করা যে কথা, এটাকে ইন্টিগ্রেশন করাও সেম কথা। এবার তাহলে আমরা বলতে পারি 1/2টা বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ এটা ডিএক্স প্লাস 1/2 বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ এটা ডিএক্স। এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x এর ফর্মুলা, আর এটার ফর্মুলা হচ্ছে 1/√1/ইন্টিগ্রেশন অফ 1/x² মাইনাস a² এর ফর্মুলা। মান বসাও, আনসার না মিলে যাবে কই। সো আশা করি বুঝতে পারতেছো আমরা কিভাবে এটা করছি। এবার আসো আরেকটা চমকপ্রদ ম্যাথ। আমাদের এই ম্যাথটা হচ্ছে অনেকে অনেক নিয়মে করে, আমি এই নিয়মে করতে পছন্দ করি। সো কাভার অফ রুল, দেখো কেন কাভার অফ রুল, এখানেও যা এখানেও তা, সেম জিনিসই তো। কারণ আমাদের এখানে দেখো যদি এরকম হয়তো, ফর এক্সাম্পল আমাদের x² -1 ইন্টু x -5 ইন্টু x -6। এখন দেখো এখানে যদি তুমি কাভার অফ রুল অ্যাপ্লাই করতে যাও, এখানে অ্যাকচুয়ালি তোমার এখানে দেখো আমি যদি মনে করো এখানে x -1 থাকে, তাহলে এটাকে 0 ধরলে তুমি কিন্তু বাকি জায়গায় x বসাইতে হবে। বাকি জায়গায় x বসাইতে হলে এখানে x এর মান কত আসে? +-1। সো তুমি +1 বসাও না -1 বসাবা? কনফিউজড। এখানে প্লাস থাকলে তখন x এর মান চলে আসে হচ্ছে x² = -1, এর মানে এখানে জটিল সংখ্যা চলে আসে, x i চলে আসে, তখন আমাদের ঝামেলা হয়ে যায়। ওই কারণে আমরা একই থাকলে আমরা নিই, অন্য ক্ষেত্রে নিই না কাভার অফ রুলে। তাহলে e⁻x কে নিলাম, e⁻x একটাকে রেখে দিলাম, দেখো এই একটাকে রেখে দিলাম, আরেকটাকে এখানে রাখলাম। তাহলে আমরা ওই যে e⁻x এটাকে 0 ধরলে e⁻x এর মান 1 বসাই দিলাম, এটাকে 0 ধরলে e⁻x এর মান -3 বসাই দিলাম। ক্যালকুলেশন করলে এটা পাইলাম, সেটা আমরা বসাবো। এই ম্যাথটা করো নাই এমন কেউ নাই যে আমরা এই ধরনের টার্ম দেখলে কি করি e⁻x দ্বারা গুণ করি। কেন? নিচেরটার ডিফারেন্সিয়েট ফর্ম উপরে আসবে, তাহলে আমাদের e⁻x দ্বারা উপরে নিচে গুণ করলাম। একে ডিফারেন্সিয়েট করলে এটা হয় ঠিক, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয় না, এখানে -3 চলে আসে। ওই কারণে আমরা এখানে মাইনাসটাকে প্লাস দিয়ে 1/3 দিয়ে এটা 3 নিয়ে আসলাম। এবার দেখো এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারবো 1/4 লন নিচেরটা প্লাস 1/12 লন নিচেরটা। এতটুকু আনসার রেখে দিলে ফুল মার্কস পাবা, বাট বইয়ের সাথে আনসার মিলবে না। তো বইয়ের সাথে আনসার মিলানোর জন্য ওইটা কি আমি একটু বলে দিই। e⁻x মানে হচ্ছে 1/e⁻x, এটাকে লেখা যায় 1/e⁻x। এরপর লসাগু নাও, লন a বাই বি মানে হচ্ছে লন a মাইনাস লন বি, লন a মাইনাস লন বি, লন a মাইনাস লন বি। এখানে দেখো এটা আমার আনসারে আছে, এটাও আনসারে আছে। এ -1/4 লন e⁻x আর 1/12 লন e⁻x দুইটাকে একসাথে করলে একটা পাবো, সেটাকে ক্যালকুলেশন করলে যা পাই সেটা হচ্ছে আমার আনসার। সো তুমি এখানেও আনসার রেখে দিতে পারো, ভেঙে এখানেও লিখতে পারো। সো তোমার যেভাবে ইচ্ছা লেখো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, অলমোস্ট আমাদের এই অধ্যায়টা শেষ।
তো এই ক্ষেত্রে আমরা এবার আংশিক ভগ্নাংশের নিয়মগুলো দেখাই। আসলে অ্যাকচুয়ালি ম্যাথ তো ম্যাথই, আমার এখানে আংশিক ভগ্নাংশটা হচ্ছে মেন। তো অ্যাকচুয়ালি তোমার এই ম্যাথটা পরীক্ষা আসলো মনে করো, এই ম্যাথটায় তুমি দেখতেই পাচ্ছ নিচে আমাদের পাওয়ার হচ্ছে 3, উপরে পাওয়ার হচ্ছে 2। সো উপরেরটা আমাদের কম, নিচেরটা থেকে আংশিক ভগ্নাংশ করব। এ বাই প্রথমটা, বি বাই দ্বিতীয়টা, সি বাই তৃতীয়টা, এ বি সি এর মান বের করতে হবে। তো আমরা এখানে হর যেটা আছে হর দ্বারা গুণ করলাম। হর দ্বারা গুণ করলে কি হবে, হর দ্বারা গুণ করলে হর চলে যাবে, হর দ্বারা গুণ করলে x-1 কাটাকাটি বাকি দুইটা, x-2 কাটাকাটি বাকি দুইটা, x-3 কাটাকাটি বাকি দুইটা, ইকুয়েশন নাম্বার 1 দিলাম। দেন তুমি এখানে যদি তুমি এক্সের দেখো, এটাকে মনে মনে 0 ধরলে এক্সের মান কত 1, এটাকে মনে মনে 0 ধরলে এক্সের মান 2, এটাকে মনে মনে 0 ধরলে এক্সের মান হচ্ছে আমাদের -3। তাহলে আমাদের এক্সের মান হচ্ছে -3। তাহলে তুমি এক্সের মান 1 বসাও, এক্সের মান 1 বসাইলে দেখো অ্যাকচুয়ালি এক্সের মান 1 বসাইলে আমাদের এটা এই যে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, যার কারণে এখান থেকে এ এর মানটা বের হয়ে চলে আসবে। তো তুমি এক্স এর মান যদি 1 বসাও, এখানে বসবে, এখানে বসবে, এটাও 0 হয়ে গেল, তখন আমার এ এর মান বের হয়ে চলে আসলো। এক্স এর মান যদি তুমি 2 বসাও, তাহলে 2 বসাইলে এটা বাদে বাকি দুটো 0 হয়ে যাবে, এদিকে 2 হয়ে বি এর মান তুমি পেয়ে যাবা। এক্স এর মান -3 বসাইলে এটা বাদে, কোনটা বাদে, যে আমাদের -3 কোনটাতে নাই, এটাতে, এই সি বাদে বাকি দুটো 0 হয়ে যাবে, ক্যালকুলেশন করলে সি এর মান পাইলে এত। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সুতরাং, তাহলে আমাদের সুতরাং বলতে পারি, সুতরাং x² + 3x + 1 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2 ইন্টু x + 3 ইকুয়ালস টু আমরা বলতে পারি, প্রথমে বলছিলাম a ডিভাইড বাই x-1, a এর মান কত -5/4, তাহলে -5/4 ইন্টু x-1, এরপর b এর মান কত 11/5 প্লাস b এর মান হচ্ছে 11/5 ইন্টু x-2 প্লাস c এর মানটা কত 1/20, তাহলে আমরা বলতে পারি 1/20 ইন্টু x + 3। তাহলে আমরা বলতে পারি এটাকে ইন্টিগ্রেশন করা মানে এটাকে ইন্টিগ্রেশন করা, আর যে এই ইন্টিগ্রেশন করতে পারবে না তারে হচ্ছে সে বাসায় মিনিমাম 1000 বার কান ধরে উঠবোস করেও আসলে লাভ হবে না, তুমি আবার নতুন করে করো। তো আমাদের এটা তো আমরা খুব ইজিলি বলতে পারতেছি, এটাকে বের করে ফেলো, লন নিচেরটা শেষ। তাহলে আমাদের এভাবে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। এখানে আংশিক ভগ্নাংশের হচ্ছে ফ্যাক্ট, অর্থাৎ 9-10 ম্যাথ করাচ্ছি, আমার এগুলো করাতে খুবই বিরক্ত লাগতেছে, কারণ এগুলো তোমরা আমার থেকে ভালো পারো। সো আমাদের আজকের জন্য লাস্ট ম্যাথ, তোমরা বাকি ম্যাথগুলো এখানে বুঝতে পারতেছো। একটা জিনিস আংশিক ভগ্নাংশ করতে পারলে হলো, তোমরা বাকি সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবো। আমরা এই ম্যাথটা করে দিচ্ছি যাতে করে 9-10 কনসেপ্টগুলো মনে পড়ে একটু। তো এই ম্যাথে যদি তুমি দেখো x ডিভাইডেড বাই আমাদের এটা আছে, নিচে আমাদের পাওয়ার হচ্ছে 3, উপরে 1, এর মানে প্রথম 3টা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমাদের এখানে তাহলে আমরা এই x-1টাকে আলাদা করব, আর এই ধরনের দ্বিঘাত যদি থাকে তার জন্য আমাদের কি হয়, সামথিং x প্লাস সামথিং। তাহলে আমাদের এখানে হবে a দিয়ে দিছি, এরপর bx + c, মানে কনস্ট্যান্ট তো ইচ্ছা মতো দেওয়া যায়, bc কনস্ট্যান্ট। তো আমাদের এখানে আমরা যেটা করতে পারি, হর দ্বারা গুণ করলাম, তাহলে এই লাইনটা পাবো। এই লাইনে এবার তোমার কি দরকার, তোমার abc এর মান দরকার। কি করব দেখো, আমি যদি সামহাও x এর মান যদি 1 বসাই দিই, মানে এটাকে যদি মনে মনে 0 ধরো, x এর মান কত 1, x এর মান 1 বসাই দিলে এটা 0 হয়ে যাবে, a এর মান বের হয়ে যাবে। সেই কাজটাই করলাম, x এর মান 1 বসাইয়া a এর মান বের করলাম। বর্তমানে a এর মান জানি, সো b এবং c আননোন। তার মধ্যে আমি যদি x এর মান 0 বসাই দিই, bটা আমার 0 হয়ে যাবে, তখন c এর মান বের হয়ে যাবে। x এর মান 0 বসাই দিলে আমাদের c এর মান বের হয়ে গেল। এখন বাকি টার্ম কে আছে, x² + 1, এটা 0 মান। আমাদের এই যে সি বের করব, তাই না? সি বের করার জন্য আমাদের এ আছে, বি আছে, কিন্তু আমাদের আর কোনো ওয়ে নাই। তো যেহেতু আমাদের আর কোনো ওয়ে নাই, আমরা চাইলে এটাকে 0 বানাতে পারতেছি না। কেন? কারণ x² এর মান তো অলওয়েজ ধনাত্মক। সো এবার আমার একটাই কাজ, সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। তো উভয় পক্ষে আমি x² এর সহগ সমীকৃত করলাম। তাহলে আমাদের বাম পক্ষে x² এর সহগ কত, এখন তুমি বলতে পারবে x² এর কেন সহগ সমীকৃত করলেন? কারণ আমি a এর মান পাইছি, c এর মান পাইছি, পাই নাই কার মান, b এর মান। এই বিটা কোথায় আছে? এখানে। এই বিটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে।
তাহলে এই বি এক্সের সাথে এক্স গুণ করলে কি হয় বি এক্স স্কোয়ার। সো বিটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের সহগ, ওই কারণে বিটা পাইতে হলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। তাহলে আমি বাম পক্ষে দেখলাম কোনো এক্স স্কোয়ার নাই, কোনো এক্স স্কোয়ার নাই মানে হচ্ছে এরকম 0 ইন্টু এক্স স্কোয়ার, তার সহগ 0, তাহলে 0। আর ডান পক্ষে এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর এইদিকে দুইটাকে গুণ করলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, তাহলে 0 ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি ইকুয়ালস টু মাইনাস এ, এর মান তো হাফ, তাহলে মাইনাস হাফ। তাহলে আমার এর মান, বি এর মান, সি এর মান জানা হয়ে গেছে। এই যে এই ইকুয়েশনে বসাই দাও, এই ইকুয়েশনে বসাই দিলাম, বসাই দিলে আমরা পাইলাম এটার মান হচ্ছে হাফ ডিভাইড বাই এটা, এটা বাই এটা। এখানে আবার এটা ঝামেলা পাকাইলো, তাহলে আমরা বলতে পারি এটা ডিভাইডেড বাই এটা প্লাস হাফ ডিভাইডেড বাই এটা। এবার বাকিটা তোমরা নিজেরা বাসায় ক্যালকুলেশন করতে পারবা, না পারলে উরুস্তুলভাবে একটা মাইট চলবে, কোনো কথা নেই। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আমাদের 10D শেষ, তোমরা পুরো 10D প্র্যাকটিস করবা। এবং আগামী ক্লাসে আমার যোগজীকরণ, অনির্দিষ্ট যোগজীকরণের লাস্ট অধ্যায় 10E, সেখানে আমরা যোগজীকরণের গুণ কীভাবে করতে হয় সেটা আমরা করব, সেটা ইনশাল্লাহ আমাদের এক ক্লাসে শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।